This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেট্রো বিভ্রাটটা যেন প্রত্যেক দিনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মানে এই মুহূর্তে যারা অফিস থেকে ফিরছেন তাদের কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে জানেন? কারণ সকালে পর সন্ধ্যে দক্ষিণেশ্বর মুখী মেট্রোতে আবারও বিভ্রাটে খবর পাওয়া যাচ্ছে। পরপর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে মেট্রো। ঠিক কোন জায়গায় কি পরিস্থিতি তৈরি হয়েছে আমার সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এই সময় তো মেট্রো যাত্রীদের যথেষ্ট একটা চাপ থাকে, কোন কোন স্টেশনগুলো তো মূলত সমস্যা তৈরি হয়েছে? দেখো, প্রত্যেকটা স্টেশনেই কিন্তু কার্যত মেট্রো থমকে রয়েছে এবং সেক্ষেত্রে তাদের গন্তব্যে যেতে অসুবিধা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন যারা অফিস যাত্রী তারা। আচ্ছা, এখন কি অবস্থা এবং মেট্রো কি প্রবলেমের কথা বলো? আমি এখান থেকেই উঠেছিলাম কিন্তু উঠতে পারলাম না, কন্টিনিউয়াস প্রচণ্ড ভিড়। ট্রেন আছে পরপর কিন্তু খুব ভিড়, ওঠা যাচ্ছে না। আমি আবার এখান থেকেই প্রবলেমটা কি হয়েছে? প্রবলেম কিছু বলতে পারছে না, কোনো কমিউনিকেশান নেই। বলছে পরপর ট্রেন আছে কিন্তু প্যাসেঞ্জারে ভিড় ভর্তি, নিচে প্রচণ্ড ভিড়, উঠতে পারছে না মানুষ। আরেকবার আপনাকে জিজ্ঞাসা করবো, আচ্ছা মেট্রোর কি প্রবলেম অ্যানাউন্স করছে বারবার? মেট্রো প্রবলেম হচ্ছে বারবার। কি প্রবলেম হচ্ছে আপনি শুনেছেন? কোনোরকম কিছু বলা হচ্ছে না যাত্রীদের যে স্বাভাবিকভাবে তারা একটা সমস্যায় পড়ছেন। বলা হচ্ছে যে পরপর মেট্রো রয়েছে কিন্তু তারা যখন মেট্রোয় উঠছেন তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। হচ্ছে না, কোনো কিছুই বলছে না। না, আপনারা যখন উঠতে যাচ্ছেন সমস্যাটা কি হচ্ছে? কোনো লাইনে ডিস্টার্ব বলছে, এছাড়া কিছু বলেনি। দেখো, মূলত আরেকবার জিজ্ঞাসা করবো, বলছি মেট্রোর কি প্রবলেম কি বলা হচ্ছে? প্রবলেম দেখো, মেট্রোর যে প্রবলেম সেই প্রবলেমের কথাটাই মূলত বলা হচ্ছে। দেখো, তোমাকে অ্যানাউন্স যেটা হচ্ছে সেটা একবার শোনানোর চেষ্টা করবো। দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে গাড়িগুলো ভিড় নিয়ে আসছে সেই গাড়িগুলোকে এগিয়ে যেতে সাহায্য করুন। আপের গাড়িগুলির পজিশন হচ্ছে, একটি গাড়ি সেন্ট্রাল স্টেশন ছেড়ে এমজি রোড স্টেশনে আসছে, তার পরবর্তী গাড়ি চাঁদনি চৌক স্টেশনে আছে, তার পরবর্তী গাড়ি এসপ্লানেড স্টেশনে আছে, তার পরবর্তী গাড়ি পার্ক স্ট্রিট স্টেশনে আছে, তার পরবর্তী গাড়ি ময়দান স্টেশনে আছে, তার পরবর্তী গাড়ি রবীন্দ্র সদন স্টেশনে আছে। একদম ইতিমধ্যে আমরা দেখছি যে যাত্রীদের উদ্দেশ্যে সেখানে অ্যানাউন্স করা হচ্ছে, কিন্তু সমস্যাটা কোথায় জানাবেন আমার সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এখানে অ্যানাউন্স করা হচ্ছে যে পরপর মেট্রো স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তবুও যাত্রীদের কেন এই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে? সমস্যাটা কোথায়? দেখো, একই সঙ্গে জোড়া বিভ্রাট সন্ধ্যাবেলায়। প্রথম বিভ্রাট যেটা ঘটেছে সেটা শোভাবাজার মেট্রো স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে, যেহেতু মেট্রো রেক পরপর আসছে না, একের পর এক গতি ভিড়, যার ফলে যে কোনো একটি মেট্রোতে ওভারক্রাউড হয়ে গিয়েছে, যে কারণে গেট বন্ধ না হওয়ায় তাদের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপরই শোভাবাজার মেট্রো স্টেশনতে সমস্ত যাত্রীদের নামিয়ে সেই মেট্রোটিকে নিয়ে যাওয়া হয় নোয়াপাড়া খালি রেকটিকে। এরপর পরপর সব মেট্রোগুলো দাঁড়িয়ে পড়ে দক্ষিণেশ্বরমুখী। চরম বিপর্যয় এবং সাধারণ যারা অফিস ফিরতি যাত্রীরা তারা চরম দুর্ভোগের শিকার হন। এরই ঠিক সঙ্গে ঘটনা ঘটে টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম। সেখানেও একের পর এক, যেটা কিছুক্ষণ আগেও সেটা জানানো হয়েছিল যে ক্রসের যে ক্রসের যে অবস্থা, অর্থাৎ একটি রেক না গেলে অপর রেকটি আসতে পারছে না, সেখানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে। ক্রস করতে গিয়ে, লাইন ক্রস করতে গিয়ে একাধিক লাইনের সিগন্যালিং এর প্রবলেম দেখা দিচ্ছে। অর্থাৎ টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম, অন্যদিকে শোভাবাজার থেকে দক্ষিণেশ্বর, উত্তর এবং দক্ষিণের জোড়া বিভ্রাটের ফলে কিন্তু উত্তর এবং দক্ষিণের দুদিকেই সমস্যা তৈরি হয়েছে, যে কারণে এই বিভ্রাট এবং যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। আমাদের সহকর্মী সুমনও কোথাও একটা আটকে রয়েছে। সুমন, তুমি কোথায় আটকে রয়েছো মেট্রোয়? দেখো, দীর্ঘক্ষণ এই মেট্রোটা টলিগঞ্জে দাঁড়িয়েছিল, তার আগে রবীন্দ্র সরোবরে দাঁড়িয়েছিল। প্রত্যেকটা মেট্রো স্টেশনে 10 মিনিটের বেশি দাঁড়িয়ে এখন মেট্রোটা কোনো মতে চলছে। তবে আপ লাইনে কিন্তু কোনো পরিষেবা নেই, সেটা কিন্তু মেট্রোর তরফ থেকে অ্যানাউন্স করা হচ্ছে। তার কারণ ইতিমধ্যে মেট্রো আটকে রয়েছে আপ লাইনেও। সব ব্রিজ যাত্রীরা তারা কিন্তু একেবারে সমস্যায় পড়ছেন, অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন, তার কারণ মেট্রোর দরজা একবার খুললে আর বন্ধ হচ্ছে না, কারণ ডাউন লাইন ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা স্টেশনে কয়েক সেকেন্ড দাঁড়ানোর কথা মেট্রোর, সেটা প্রায় 10 মিনিট দাঁড়াচ্ছে এক একটা মেট্রো স্টেশনে। আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি সাবধানে ফেরো। ওই যখন আমরা শোভাবাজারে উঠছিলাম তখন একটা মেট্রোর ওই দরজা লাগছিল না, তো ওইটার জন্যই সবগুলোতে একটা হ্যাম্পারের জন্য বাকিগুলো হ্যাম্পার হয়েছে, তার জন্য একটা একটা করে আস্তে আস্তে করে ছাড়া হচ্ছে।
অনির্বাণ, আমরা প্রত্যেক দিন গ্রামের দূর দূরান্ত একেবারে জায়গায় পৌঁছে গিয়ে সেখানকার চরম খারাপ রাস্তার ছবি দেখায়, কিন্তু পরিস্থিতি কি পাল্টায়? মানে আমরা এত দেখাচ্ছি, মানুষ জানছেন, কিন্তু পরিস্থিতি কি পাল্টাচ্ছে? হ্যাঁ পাল্টাচ্ছে, আমি বলতে পারি পাল্টাচ্ছে, কারণ আরো বেশ কিছু ছবি আসছে, তাতে মনে হয় কোনো জনপ্রতিনিধির কান পর্যন্ত তা পৌঁছবে, তারপর হয়তো ব্যবস্থা নেওয়া হবে, কারণ কোটি কোটি টাকা খরচা হচ্ছে। কারণ কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, পথের বিলাস যায় পথে পথে বিলাতে বিলাতে। আর যে পথের ছবি এবার দেখাবো সে পথে বিলাস নেই, আছে কেবলই ভ্রান্তি বিলাস, আছে দুর্নীতির গন্ধ আর গ্রাম বাংলার মানুষের রোজকার যন্ত্রণার কথা আজ শোনাবো। রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম, কিন্তু ক্লাসের প্রথম হওয়া পড়ুয়াই যদি হঠাৎ কোনো বিষয়ে সাপ্লি পায়, ঠিক গ্রাম বাংলার এই রাস্তাগুলোর মতো। পথশ্রীর বাংলায় পথের এমন বিশ্রী দশা। এ পথে চলাই দুর্দায়, তার মধ্যে তো আছেই দুর্নীতির রোগ। মালদহের গাজলে কর্কচ অঞ্চলের 20 মাইল থেকে ভবানীপুর ভাটামোড় পর্যন্ত এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢোকে না, অথচ পথশ্রীর বোর্ড জলজল করছে। খোঁজ নিতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। স্থানীয় সূত্রের দাবি, গত বছর প্রায় 4.5 কিলোমিটার রাস্তার জন্য 2,02,53,321 টাকা বরাদ্দ হয়, কিন্তু রাস্তা তৈরি হলো কি? পথশ্রীর নামে বোর্ড পড়েছে, সেই বোর্ড পড়ার পরেও রাস্তার কাজের কোনো অগ্রগতি হয়নি। এই টাকা কোথায় গেল? এইভাবে করে শাসক দলকে আর চুরি করতে এই রাজ্যে দেওয়া যাবে না। কাজটা শুরু হয়েছে বর্ষাকালের জন্য, বৃষ্টি বাদলের জন্য আটকে ছিল। যে আমাদের যে গভর্নমেন্ট, এনারা কর্মে বিশ্বাসী, বিজেপির মানে তো ধর্মে বিশ্বাসী। নেতারা তরজায় ব্যস্ত, কিন্তু এই দুর্গম পথের যন্ত্রণা কবে দূর হবে? রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। ওই যে শুরুতে ক্লাসের সেরা পড়ুয়ার কথা বলছিলাম, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সেরা তকমা নিয়েও কাজ করতে পারছে না কেন? মালদহের মতো একই প্রশ্ন উঠেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকে। তিতিবিরক্ত মানুষের ক্ষোভ নেমে এসেছে রাস্তায়। এই রাস্তাটা হাই স্কুল যাওয়ার রাস্তা, ইউপি স্কুলে যাওয়ার রাস্তা, দিনে প্রায় 2000-3000 লোক যাতায়াত করে। যদি একটা কিছু অঘটন ঘটে যে আমাদের যে একটা অ্যাম্বুলেন্স ঢুকবে, একটা গাড়ি ঢুকবে, সেরকম কোনো পরিস্থিতি এখানে নেই। এই যে রাস্তাটা যেটা সারাচ্ছেন, ওটা কি আপনার নিজে উদ্যোগ? সরকারি সব দিন, কোনোদিন সরকার না, সব দিনই রাস্তাটা আমি নিজে উদ্যোগেই, সবার গাড়ি চলে, কিন্তু রাস্তাটা আমি নিজে মেনটেন্স করি। তো আশা করছি এই রাস্তাটা গভর্নমেন্ট লেভেলেও এটা খুব শীঘ্রই এটা মানে খুব সুন্দর মসৃণ রাস্তা হয়ে যাবে। বর্ষার সময় গ্রাম বাংলার রাস্তার দশা এমন তো হবেই, একথা যারা বলেন তারা মিথ্যে বলেন। প্রশ্ন হলো, এতদিন ধরে কেন মাটির রাস্তা পাকা হয়নি, কেন ভাঙা রাস্তা সংস্কার হয়নি? উত্তর দেবে কে? সুব্রতোষ ভট্টাচার্য ও অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা ধরুন, দুই বন্ধুর মধ্যে নাকি ভীষণ বন্ধুত্ব, তবে সে বন্ধুত্ব আপনি খুব একটা আপনার আশেপাশে এলাকায় দেখতে পান না, দেখতে পান দূরে, ওই ধরুন হিল্লি, দিল্লি। কিন্তু সে বন্ধুত্ব যদি এলাকায় প্রথম আপনি দেখতে পান ধোঁয়ার সূত্রে, না না, আমি ওই সিগারেটের বিড়ির সুখটানের কথা বলছি না, ওটা আদৌ সুখটান কিনা তা নিয়েও সন্দেহ আছে, কিন্তু কোথাও একটা উপলক্ষ তো বটেই। এ এক ধোঁয়াটে বন্ধুত্বের গল্প, দেখুন। শিল্পের দিক থেকে পিছিয়ে পড়া মুর্শিদাবাদে অন্যতম প্রধান শিল্প বিড়ি। মুর্শিদাবাদের প্রায় অর্ধেক বাসিন্দা বিড়ি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। আর বিড়ি শিল্পে আরও বাড়ছে জিএসটি। 28% থেকে 1 লাফে জিএসটির পরিমাণ হতে চলেছে 40%। আর এ নিয়ে এবার কেন্দ্রের বিরোধিতায় এককাট্টা কংগ্রেস ও তৃণমূল সাংসদ। কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে যেভাবে বিড়ি শিল্পটাকে তুলে দেওয়ার একটা প্রয়াস করে আছে, ধরেন মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রায় 17 লক্ষ মানুষ এবং মা বোনরা কাজ করে। জিএসটি ট্যাক্স যদি এরকম হুট করে বেড়ে যায়, তাদের জীবনের কি হবে? তারা কি খাবে? তাদের অল্টারনেটিভ কি আছে? এটা কি কেন্দ্র সরকার দেখেছে? 2017 সালে জিএসটি চালু হওয়ার পর 28% স্তরে রাখা হয় বিড়ি শিল্প। তামাক ক্ষতিকর পণ্যের তালিকায় থাকায় শাস্তি শুল্ক হিসেবে আরও 12% জিএসটি চাপাচ্ছে কেন্দ্র। বিড়ির মালিকদের দাবি, তাতে উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি সবকিছু মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা বিড়ি শ্রমিকদের স্বার্থে
দরকার হলে রাস্তায় নেমেও তার প্রতিরোধ করে দেব। ফরাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুরের অধিকাংশ গরিব মানুষ মূলত বিড়ি বেঁধে সংসার চালান, আর তাতে মহিলাদের সংখ্যা বেশি। সূত্রের খবর, 1000 বিড়ি বাঁধলে মেলে 240 টাকা মজুরি। অনেক পরিবারই এই শিল্পের ওপর নির্ভরশীল। দেখুন, বিড়ি শ্রমিকদের জিএসটি নিয়ে বিড়ি মালিকরা আন্দোলন করছে, তাদের নিজেদের স্বার্থে আন্দোলন করছে, কারণ তারা জানে যে জিএসটি বৃদ্ধি হলে তাদের যে ব্যক্তিগত লাভ, সেই লভ্যাংশের কিছুটা সরকারের কাছে যাবে। কিন্তু আজকে শ্রমিক কল্যাণের কথা কংগ্রেস তৃণমূল যে ভাবে না, সেটা কালকে সবার মধ্যে দিয়ে প্রমাণিত। বাড়তি জিএসটিতে ধূমপায়ীদের সুখ টানে টান পড়বে নিশ্চয়ই। মুনাফার সুখ বজায় রাখতে বিড়ি মালিকরা শেষে বিড়ি শ্রমিকদের সামান্য আয়েই টান দেবেন না তো? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সব ক্ষতি কিন্তু পূরণ হয় না, তাও আর্থিক সাহায্য দেওয়া হয় যাতে মৃতের পরিবার অন্তত কিছুদিন চালিয়ে নিতে পারেন। সল্টলেকে ডেলিভারি বয়ের কাজ করতে আসা সুন্দরবনের ছেলেটার কথা মনে পড়ছে। জ্যান্ত পুড়ে মারা যাওয়া সৌমেন মণ্ডলের পরিবার কিন্তু এখনো কোনো সরকারি সাহায্য পায়নি। বাড়ির খাবারের যোগানদাতা মারা যাওয়ার পর প্রায় না খেয়ে দিন কাটছে পরিজনদের। 2 সপ্তাহ পর অবশ্য ঘুম ভেঙেছে স্থানীয় পঞ্চায়েতে। সাহায্য এসেছে, তবে তা ছিটে ফোটা। একমাত্র ছেলের মৃত্যুর পর পরিবারের রোজগার কার্যত শূন্য। পরিবারের 5টা সদস্য, তাদের পেটে গনগনে খিদের আগুন, তার উপর একাধিক ঋণের বোঝা। কি করবেন তারা? ভাতই বা জোগাবেন কিভাবে? আর ঋণই বা শোধ করবেন কিভাবে? অকুল পাথারে সল্টলেকে নিহত ডেলিভারি বয় সৌমেন মণ্ডলের পরিবার। এখানে তো সেরাম চাষের জমি নেই, অল্প সীমিত জমি, এখানে কাজ বেশি দিন হয় না। সংসারটা ওই কোনো রকম ধার দেনা করে সন্তানটা এরকম খাটাখাটনি করে আমাদের জীবন যেমন রক্ষা করতো, সে তো চলে গেছে, এখন আমরা কি খাবো? 13ই আগস্ট সল্টলেকের দুর্ঘটনায় দক্ষিণ 24 পরগনার বাসন্তীর সৌমেন মণ্ডলের জ্যান্ত পুড়ে মৃত্যু হয়। পরিবারের ওপর কালো ছায়া নেমে আসে। সৌমেনের বাবা রবীন্দ্র মণ্ডল পরিযায়ী শ্রমিক হিসেবে অন্ধ্রপ্রদেশে কাজ করতেন। ছেলের মৃত্যুর পর ঘরে ফিরেছেন। সৌমেনের দাদা সুপ্রিয় মণ্ডল ঢালাইয়ের কাজ করেন। কখনো কাজ হয়, আবার কখনো হয় না। আমার তো এখন কাজকর্ম নেই, কোনোদিন কাজ হয়, কোনো ভাই যেখান থেকে মরে সেখান থেকে 15-16 দিন কোনো কাজ নেই আমার। এবার ওই পুরো ফ্যামিলির দায়িত্ব ওর কাছেই ছিল। ও টাকা পয়সা পাঠালে আমাদের খাওয়া হতো না, আর হতো না, আমরা এই টুকটাক কাজকর্ম করতাম। অভাগা ডেলিভারি বয়ের মৃত্যুর পর সপ্তাহ 2 কেটে গিয়েছে, কিন্তু এখনো কোনো সরকারি সাহায্যই মেলেনি। কখনো না খেয়ে, আবার কখনো প্রতিবেশীদের সাহায্যে দিন কাটছে তাদের। ও তো হয় ইনকাম করতো, আমাদের দেখতো, ওই তো চলে গেল, আমাদের কেউ দেখার পাশে দাঁড়াবার লোক নেই। এখন ভালোভাবে চলছে না সংসার। মণ্ডল পরিবারের একমাত্র সম্বল বলতে এখন মাথার উপরের ছাদটুকু, কিন্তু সেটাও না থাকারই মতো। তাই মণ্ডল পরিবারের কাছে এখন 1 টাকাও লক্ষ টাকার সমান। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। জয় শ্রীরাম বিতর্কে রীতিমতো সরগরম জেলার রাজনীতি। বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ ঘিরে দুর্গাপুরের তুলকালাম ঘটল আজ। থানা চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকদের। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। মিনি বাসে হিন্দিতে লেখা ছিল জয় শ্রীরাম, তা কাগজ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ ওঠে বাংলা পক্ষের সদস্যদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে আজ থানায় বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ। এক সময় থানার সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে তারা থানা চত্বরের ভিতরে ঢুকে পড়ে। আপনাদের কালকেই বলেছিলাম, আমার পাড়া আমার সমাধানে সমস্যা হবে না, বা সারাদিনে কোনো সমস্যার খবর নেই, এমন দিন শুরুর পর থেকে আজ অবধি আসেনি। আজও তার ব্যতিক্রম হলো না। কৃষ্ণনগরে আমার পাড়া আমার সমাধানে ক্যাম্পে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন এবার রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এলাকার মানুষ রাস্তা সারিয়ে দেওয়ার আবেদন জানান, ওই রাস্তা সংস্কারে আপত্তি জানান মন্ত্রী। ভাবুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নিজের পাড়ার সমাধান মানুষ নিজেই করবেন, কিন্তু এক্ষেত্রেও মন্ত্রীর দাদাগিরি অব্যাহত। মানুষের সমাধান নয়, তাদের সমস্যা নয়, তিনি নিজের মতো করে সমাধান দিতে ব্যস্ত। গ্রামবাসীদের প্রশ্ন করেন, এতদিন কোন রাজনৈতিক দল করেছেন? মানে এটা যেন পাড়ায় সমাধানের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। মন্ত্রীর এই আচরণকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
দেবটুস পায়রা হেপাটাইটিস আতঙ্কের মধ্যেই জ্বর এবং জন্ডিসে আক্রান্ত এক কিশোরের মৃত্যু হলো। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে পরিবার। তাদের দাবি রেজ্জাক জন্ডিসের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। তাকে গত মঙ্গলবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানেই এদিন মৃত্যু হলো আব্দুল রেজ্জাক আলীর।